ওয়েলকাম। আমি দেবাশিস সাহা। আমি আনএকাডেমি প্ল্যাটফর্ম থেকে এসেছি। তোমাদের আজকে ইউটিউবে আমি হিস্ট্রি পড়াবো। আমি গত কয়েকদিনে হিস্ট্রির বেশ কয়েকটা ক্লাস আমি নিয়েছি। তোমরা দেখেছো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমি খুব এমফাসাইজ করেছি। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে গতদিন আমি পড়েছিলাম আমাদের বুকস অ্যান্ড অথর্স, বিখ্যাত বিখ্যাত লেখকদের, আই মিন পলিটিশিয়ানদের, তাদের বই বা বিখ্যাত সাংবাদিক তাদের লেখা বই, যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে এমফাসাইজ করা হয়েছিল। তা আমাদের আজকের যে পর্বটা আমি নিয়ে এসেছি এপিসোডটা, সেটা হচ্ছে নিউজ পেপার অ্যান্ড জার্নাল। আমরা দেখেছি ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এবং মেনে আমাদের সবসময় এই নিউজ পেপার জার্নাল থেকে 2 থেকে 3খানা করে কোয়েশ্চেন থাকে। ক্লিয়ার? যে এই পত্রিকাটার এইটার কে ছিলেন, বা এই ম্যাগাজিনটা কোথা থেকে পাবলিশড হয়েছিল, কোন ইয়ারে এই ম্যাগাজিনটা পাবলিশড হয়েছিল, এগুলো দেখ। যাই হোক, এবার আমি একটু দেখাবো আমাদের যারা তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, যারা ক্লাস স্পেশাল ক্লাস করছো, তাদের উদ্দেশ্যে আমি একটু দেখাই। তোমরা একটু ভালো করে দেখো। দেখো, আমি দেবাশিস সাহা। ঠিক আছে? আমার কোডে তোমরা যদি ভর্তি হতে চাও, দেখো DSS এর পুরো ক্যাপিটালে লেখা আছে। এখানে ভর্তি হলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তোমরা অপরচুনিটি নাও। পুজোর আগে হাতে কিছু টাকা পয়সা আসছে নিশ্চয়ই তোমাদের, সেটা দিয়ে তোমরা অপরচুনিটিটাকে তোমরা ক্যারি করো। এবং দেখো, সামনে 2021-এর প্রিলিটা আশা করা যায় ফেব্রুয়ারি মাসেই হবে। সেটাকে তোমরা খুব ভালোভাবে ব্যবহার করো। ক্লিয়ার? দেখো, এই আনএকাডেমিতে আমার নাম লেখা আছে দেবাশিস সাহা স্যার। DSS অ্যাপ কোড, এবং সেই কোডটা ইউজ করলে তোমরা 10% করে ডিসকাউন্ট পাবে। ক্লিয়ার? বেশ। তারপর আমি যাচ্ছি আজকের যে কোর্সটা আমি আজকে শুরু করব, সেই কোর্সটা আমি একটু আজকে দেখাই। সেটা হচ্ছে আমাদের রয়েছে আমাদের নিউজ পেপার অ্যান্ড জার্নাল। আমি আজকে চেষ্টা করছি যে একদম 1780 থেকে শুরু করে 1860, মোটামুটি প্রথম 40+60 মানে 100 বছরের মধ্যে হিস্ট্রিটা দেখাবার। দেখো, আমি দেখাচ্ছি এখানে, খুব ভালো করে একটু খেয়াল করো। এখানে দেখো, আমি ফার্স্ট একটা পয়েন্ট দিয়েছি। পয়েন্টটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। দ্য ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস এ এই কোয়েশ্চেনটা এসেছিল, তোমরা নিশ্চয়ই জানো। দ্য ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া, যেটাকে আমরা এপিআই বলি। ডব্লিউবিসিএস 2012 এর কোয়েশ্চেন এটা ছিল, এবং এই কোয়েশ্চেনটা আবার এসেছিল 2015-এ। ক্লিয়ার? খুব ভালো করে দেখবে। এবং বলছে যে ফ্রি প্রেস অফ ইন্ডিয়া ওয়াজ ইন্ডিয়ান ন্যাশনাল লিস্ট সাপোর্টিং দ্য নিউজ এজেন্সি ফাউন্ডেড ইন 1920, এবং স্বামীনাথন সন্দানন্দ ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য ব্রিটিশ রাজ। ক্লিয়ার? এখান থেকে আমাদের এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এখানটা আমরা খুব ভালো করে দেখব। ক্লিয়ার? এবার আমি এখানে 4টে কলাম করে নিয়েছি। 4টে কলাম তোমরা একটু ভালো করে খেয়াল করবে। নেম অফ দ্য পেপার্স, প্লেস, ইয়ার আর ফাউন্ডার। কি বললাম? নেম অফ দ্য পেপার্স, প্লেস, ইয়ার এবং ফাউন্ডার। এবং দেখো, প্রথমে আমি রেখেছি দ্য বেঙ্গল গেজেট, GADZET। জেডটা এখানে একটু আসেনি, একটু খেয়াল করে নেবে। এখানে জেড হবে। দ্য বেঙ্গল গেজেট। দ্য বেঙ্গল গেজেট এটা ক্যালকাটা থেকে পাবলিশ হয়েছিল 1780-তে। ক্লিয়ার? এবং যার ফাউন্ডার এইটার ছিলেন জেমস আগাস্টাস হিকি। কি নাম বললাম? জেমস আগাস্টাস হিকি। ক্লিয়ার? এই জার্নালটাকে আমরা আবার কি বলি? হিকিস বেঙ্গল গেজেট। এই জার্নালটাকে আমরা একই সঙ্গে আবার বলি হিকিস বেঙ্গল গেজেট। ক্লিয়ার? দ্য বেঙ্গল গেজেট হচ্ছে আমাদের ফার্স্ট, আমাদের জার্নাল বলতে পারো। ক্যালকাটা বুকে ফার্স্ট নিউজ পেপার, ক্যালকাটা 1780-তে এটা পাবলিশ হয়েছিল। এরপর আসছে দেখো দ্য ম্যাড্রাস কুরিয়ার। ম্যাড্রাস কুরিয়ারটা হচ্ছে ফার্স্ট নিউজ পেপার পাবলিশ ফ্রম ম্যাড্রাস। এটা খুব ভালো করে খেয়াল করবে। দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশ ফ্রম ম্যাড্রাস হচ্ছে ম্যাড্রাস কুরিয়ার। এটা ম্যাড্রাস থেকে পাবলিশ হয়েছিল 1784-এ। ক্লিয়ার? ঠিক 4 বছর বাদে, মানে বেঙ্গল গেজেটের 4 বছর বাদেই ম্যাড্রাস কুরিয়ার পাবলিশ হয়েছিল ম্যাড্রাস থেকে। এটা পরীক্ষা দেয় যারা সিজিএল পরীক্ষা দিয়েছে, সিজিএল এর পরীক্ষা পেয়েছে। যারা রেলের গ্রুপ ডি দিয়েছে তারাও এই কোশ্চেনটা পেয়েছে। এবং আমি বলে রাখি, যারা ফুড কর্পোরেশনের পরীক্ষা দিয়েছে তারাও এই কোশ্চেনটা পেয়েছে। এবং বিসিএস 1999-এ এই কোশ্চেনটা দিয়েছিল। এ গ্রুপ অফ জার্নালিস্ট অফ ম্যাড্রাস কুরিয়ার। ম্যাড্রাস কুরিয়ারের একদল গ্রুপ অফ জার্নালিস্ট, তারা কি করেছিল? এই পত্রিকাটা পাবলিশ করেছিল। ক্লিয়ার? নেক্সট আমি তারপরে চলে যাই বম্বে হেরাল্ড। হলো ফার্স্ট নিউজ পেপার পাবলিশ ফ্রম বম্বে। এরপর বলছে যে 1780 সালে বেঙ্গল গেজেট পাবলিশ হওয়ার 9 বছর বাদে বেরোলো হচ্ছে বম্বে হেরাল্ড। এটা ফার্স্ট নিউজ পেপার পাবলিশ ফ্রম বম্বে।
তাহলে বম্বে থেকে ফার্স্ট পাবলিশ হওয়া নিউজ পেপারের নাম কি তোমরা জানতে পারলে, বম্বে হেরাল্ড। এটা 1789-এ পাবলিশ হয়েছিল। এরও ফাউন্ডার এডিটর কারা ছিল? এ গ্রুপ অফ জার্নালিস্ট অফ বম্বে হেরাল্ড, এ গ্রুপ অফ জার্নালিস্ট অফ বম্বে হেরাল্ড। মনে থাকবে। আমি স্ক্রল করছি, তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো। এরপর বেরোলো দিগদর্শন, ফার্স্ট বেঙ্গলি মান্থলি। ফার্স্ট বেঙ্গলি মান্থলি বেরোলো দিগদর্শন। ক্লিয়ার? এটা একসঙ্গে লেখা হচ্ছে দিগদর্শনটা। এটা হচ্ছে শ্রীরামপুর থেকে পাবলিশ হলো। শ্রীরামপুর অপশনে দেয় না, সবসময় ক্যালকাটা দেয়, তখন ক্যালকাটাকে উত্তর নিতে হবে। অ্যাকচুয়ালি সেই সময় সুপ্রিম মানে আমাদের শ্রীরামপুরকে আমাদের ক্যালকাটায় ধরা হতো। 1818-এ এটা পাবলিশ করেছিলেন কে ডি মার্সম্যান। ক্লিয়ার? কি নাম বললাম? জেডি মার্সম্যান তাকে পাবলিশ করেছিল 1818-এ। ক্লিয়ার? এর নাম ছিল দিগদর্শন। তাহলে ফার্স্ট বেঙ্গলি মান্থলি কি ছিল? আমাদের দিগদর্শন। সেটা আমাদের শ্রীরামপুর থেকে পাবলিশ হয়েছিল বা কলকাতা থেকে পাবলিশ হয়েছিল, যার ফাউন্ডার এইটার দুটোই ছিলেন জেডি মার্সম্যান। ঠিক সেম ইয়ার, এক মাসের ব্যবধানে বেরিয়েছিল সমাচার দর্পণ। এটা পরীক্ষায় খুব দেয়। সমাচার দর্পণ হচ্ছে ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার। ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার হচ্ছে সমাচার দর্পণ। ফার্স্ট বেঙ্গলি মান্থলি হচ্ছে দিগদর্শন, আর ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার হচ্ছে সমাচার দর্পণ। এই পরীক্ষায় কোশ্চেনটা বহুবার দিয়েছে। ডব্লিউবিসিএস এ অ্যাটলিস্ট 5 টাইমস কোশ্চেনটা দিয়েছে। নেম দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার অফ ইন্ডিয়া। উত্তর হচ্ছে সমাচার দর্পণ। ক্লিয়ার? সমাচার দর্পণ শ্রীরামপুর বা ক্যালকাটা থেকে পাবলিশ হয়েছিল 1818-এ, জেডি মার্সম্যান। ঠিক আছে? ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার অফ ইন্ডিয়া, উত্তর কি হবে? আমাদের সমাচার দর্পণ। এটা এডিটর কে ছিল জেডি মার্সম্যান। কোন ইয়ার এটা পাবলিশ হয়েছিল? 1818-এ। কোথা থেকে পাবলিশ হয়েছিল? শ্রীরামপুর, ক্যালকাটা। আর যদি বলে ফার্স্ট বেঙ্গলি মান্থলি, তাহলে হবে দিগদর্শন। আর ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার বললে উত্তর হবে সমাচার দর্পণ। দুটো কিন্তু কখনো ঘুরিয়ে ফেলবে না, দুটো খুব পাশাপাশি এবং কাছাকাছি জিনিস। ক্লিয়ার? নেক্সট, এবার তোমরা জানবে যার উপর নির্ভর করে সমস্ত কিছু হয়েছিল। এই পায়োনিয়ার অফ ইন্ডিয়ান জার্নালিজম, পায়োনিয়ার অফ ইন্ডিয়ান জার্নালিজম আমরা কাকে বলি? রাজা রামমোহন রায়কে বলি। তাহলে পায়োনিয়ার অফ ইন্ডিয়ান জার্নালিজম আমরা কাকে বলি? রাজা রামমোহন রায়। খুব ভালো করে মনে রাখবে, তিনি কিন্তু আমাদের এই জার্নালিজমের আর্টটা শিখিয়েছিলেন এবং তাকেই অনুসরণ করে বাদবাকি সাংবাদিকরা এগিয়েছিল। এই রাজা রামমোহন রায় পাবলিশ করলেন সংবাদ কৌমুদি। খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার বিসিএস এসছে, পিএসসি মিসলিনিয়াস দিয়েছে। আমরা ডাব্লিউবিপিএসসি যে ধরনের পরীক্ষাগুলো দিই তাতে খুব সংবাদ কৌমুদি পাই। ক্যালকাটা থেকে পাবলিশ হয়েছিল 1821-এ। এর এডিটর এবং ফাউন্ডার দুটোই ছিলেন রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন রায়ের ফার্স্ট পাবলিশ হওয়া জার্নালের মধ্যে কি থাকবে? সংবাদ কৌমুদি। কত সালে ফার্স্ট হয়েছিল? পাবলিশ হয়েছিল 1821-এ। কোথা থেকে পাবলিশ হয়েছিল? ক্যালকাটা থেকে। মনে থাকবে। তাহলে এই যে পায়োনিয়ার অফ ইন্ডিয়ান জার্নালিজম রাজা রামমোহন রায়, তার ফার্স্ট জার্নাল হচ্ছে সংবাদ কৌমুদি। নেক্সট, তার পরের বারে চলে যাই। তার পরের ইয়ারে আমরা চলে আসছি বিনাত উল আকবর, ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার। ঠিক আছে? ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার ছিল কি? মিরাত উল আকবর। মিরাত উল আকবর ছিল ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার। এটা ক্যালকাটা থেকে পাবলিশ হতো 1822-তে। এটা পাবলিশার এবং এডিটর দুই ছিলেন রাজা রামমোহন রায়। 1822-তে মিরাত উল আকবর ফার্স্ট ফার্সি নিউজ পেপার হিসেবে পাবলিশ হলো ক্যালকাটা থেকে। রাজা রামমোহন রায় হলেন এর ফাউন্ডার এডিটর। ক্লিয়ার? নেক্সট, এরপর আমরা চলে যাচ্ছি বঙ্গদূত, পাবলিশড ইন 4 ল্যাঙ্গুয়েজ। সেম ইয়ার, যে 1822 সালে মিরাতুল আকবর ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার হিসেবে এটা আত্মপ্রকাশ করলো, ঠিক তারপরে আমরা দেখলাম বঙ্গদূত। এটা পাবলিশড ইন 4 ল্যাঙ্গুয়েজ, 4টে ল্যাঙ্গুয়েজে বঙ্গদূত পাবলিশ হয়েছিল। একটা বেঙ্গলি, একটা হিন্দি, একটা পার্সিয়ান, একটা ইংলিশ। 4টে ল্যাঙ্গুয়েজ বললাম, একটা বেঙ্গলি, একটা হিন্দি, একটা পার্সিয়ান, একটা ইংলিশ। ক্যালকাটা থেকে এটা পাবলিশ হলো 1822-তে। এটা ফাউন্ডার ছিলেন রামমোহন রায় এবং রামমোহন রায়ের সঙ্গে ছিলেন দ্বারকানাথ চেগড়। ক্লিয়ার? প্রিন্স দ্বারকানাথ চেগড় এবং রাজা রামমোহন রায় 1822-তে এই বঙ্গদূতটা পাবলিশ করলেন। তার ফার্স্ট এডিটর হয়েছিলেন কে? মন্টাগুমারি মার্টিন। তাহলে হু ওয়াজ দ্য পাবলিশার অফ বঙ্গদূত? অ্যান্সার হচ্ছে রামমোহন রায় অ্যান্ড দ্বারকানাথ চেগড়। যদি দুটোই থাকে অপশানে, রামমোহন রায় এবং দ্বারকানাথ চেগড়, অ্যান্সার কিন্তু নেবে রামমোহন রায়। আর যদি বলে হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ বঙ্গদূত, তাহলে কিন্তু হবে মন্টাগুমারি মার্টিন। ক্লিয়ার? নেক্সট নিউজ পেপারে আমি চলে যাচ্ছি। দেখো লেখা আছে ব্রাহ্মণ সেবদী। ব্রাহ্মণ সেবদী এটাও রাজা রামমোহন রায় একটা নিউজ পেপার। এটাও ক্যালকাটা থেকে পাবলিশ হলো 1822-তে। এটা রাজা রামমোহন রায় পাবলিশার এবং এডিটর দুই ছিলেন। ক্লিয়ার? রাজা রামমোহন রায় এই পাবলিশার এবং এডিটর দুজনই দুটো দায়িত্বই নিয়েছিলেন। দা কি নাম বললাম? দ্য ব্রাহ্মণ সেবদী। নেক্সট, পরের পেজে আমি চলে যাচ্ছি। দেখো লেখা আছে সমাচার চন্দ্রিকা। সমাচার চন্দ্রিকা সেম ইয়ার 1822-তেই ক্যালকাটা থেকে পাবলিশ হলো।
সমাচার চন্দ্রিকার ফাউন্ডার এইটার ছিলেন রাধাকান্ত দেব এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ফাউন্ডারের নাম কি বললাম, রাধাকান্ত দেব। 1822 সমাচার পত্রিকা পাবলিশ করেছিল এবং এর এইটার ছিলেন হচ্ছে কে, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? তাহলে রাধাকান্ত দেব এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দুজনেরই পাবলিশার ছিলেন এই সমাচার চন্দ্রিকার, এবং এডিটিং করেছিলেন রাধাকান্ত দেব কিছুটা, এবং পরবর্তীকালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এর এডিটিং করেন। ক্লিয়ার? এবার আসছে জাম ই জাহানাত, ফার্স্ট উর্দু উইকলি। দেখো, আমরা পার্সি পেয়েছিলাম, পার্সি আমরা আগে পেয়েছিলাম। দেখো, মিরাতুল আকবর, মিরাতুল আকবরে আমরা ফার্স্ট পার্সি নিউজ পেপার পেয়েছিলাম। এবার আমরা পাচ্ছি জামি জাহানাত, ফার্স্ট উর্দু উইকলি। প্রথম উর্দু উইকলি ম্যাগাজিন বেরোলো জামি জাহানাত ক্যালকাটা থেকে 1822 এবং অ্যান ইংলিশ মার্কেন্টাইল ফার্ম। ইংলিশ মার্কেন্টাইল ফার্ম ছিল কি, এর হচ্ছে আমাদের পাবলিশ করেছিল এবং এডিটিং করেছিল। ঠিক আছে, বেশ। এরপর চলে আসছি আমরা বম্বে সমাচার। ঠিক আছে, এই বম্বে সমাচার এটা ফার্স্ট ইন গুজরাটি ল্যাঙ্গুয়েজ। গুজরাটি ল্যাঙ্গুয়েজে ফার্স্ট আমাদের জার্নাল কি, বম্বে সমাচার। এটা মনে রাখবে বম্বে থেকে পাবলিশ হয়েছিল 1822 গুজরাটি সমাচার প্রেস। গুজরাটি সমাচার প্রেস কিন্তু এটা কি করেছিল, ফাউন্ডিং এডিটিং করেছিলেন। ক্লিয়ার? বম্বে সমাচার ফার্স্ট, এটা হচ্ছে গুজরাটি ল্যাঙ্গুয়েজে বেরিয়েছিল বম্বে থেকে 1822 এবং গুজরাট সমাচার প্রেস বা গুজরাটি সমাচার প্রেস এটাকে এডিটিং করেছিল। এবার আমি আসছি ডিরোজিওর কথায়, তাই তো? ডিরোজিওর এখানে দুটো বিখ্যাত পত্রিকার কথা আমি বলেছি। হেসপেরাস, ক্যালকাটা থেকে পাবলিশ হয়েছিল হেসপেরাস 1830। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এই হেসপেরাস ম্যাগাজিনের এডিটর ছিল 1830-তে। এবং বলে দিই, এই ডিরোজিও আমাদের ইয়ং বেঙ্গল মুভমেন্ট শুরু করেছিল নিয়ার অ্যাবাউট 1827-এ। এবং এই ডিরোজিয়ান মানে ডিরোজিওর যারা শিষ্য ছিল তাদেরকে ডিরোজিয়ান বলা হতো, এবং পুরো গ্রুপটাকে বলা হতো, পুরো গ্রুপের মুভমেন্টটাকে বলা হতো ইয়ং বেঙ্গল মুভমেন্ট। আর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও উনি কিন্তু জাতিতে একজন ইউরেশিয়ান ছিলেন, তাই তো? বাবা পর্তুগিজ ছিলেন, এবং এই ভদ্রলোক আমাদের হিন্দু কলেজের প্রফেসর ছিলেন এবং পড়াতেন কি হিস্ট্রি, এবং হিস্ট্রির সঙ্গে সঙ্গে ইংলিশ লিটারেচার উনি পড়াতেন। এবং এই ভদ্রলোক ডিরোজিও এতটাই জনপ্রিয় ছিলেন যে তার যে দল ইয়ং বেঙ্গল তার ম্যাক্সিমামটা ছিল হিন্দু কলেজের ছাত্র, তাই তো? এই যে ইয়ং বেঙ্গলের সদস্যদের মধ্যে যারা খুব জনপ্রিয় ছিল, খুব পপুলার ছিল, তাদের মধ্যে কারা কারা ছিল, যেমন রাধানাথ সিকদার। তাহলে নিশ্চয়ই মনে আছে রাধানাথ সিকদারকে, যিনি আমাদের মাউন্ট এভারেস্ট মানে এভারেস্টের উচ্চতা মেপেছিল। তিনি যে সার্ভেয়ার অফিসে চাকরি করতেন সেখানকার মালিকের নাম ছিল হচ্ছে, বসের নাম ছিল কি, আমাদের মিস্টার এভারেস্ট, এবং তারই নামে উনি ওই পাহাড়ের উচ্চতাটা মেপে আমাদের কি করেছিলেন, মাউন্ট এভারেস্ট করেছিলেন। রাধানাথ সিকদার ছাড়াও ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত লোক রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, পরে খ্রিস্টান হয়ে যান। তারপর ছিলেন কে, আমাদের কৃষ্ণদাস পাল। কৃষ্ণদাস পাল একজন বিখ্যাত ডিরোজিয়ান সদস্য ছিলেন। তারপরে সদস্যদের মধ্যে চলে আসে কে, তারাচাঁদ চক্রবর্তী, তিনি পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের কি হয়েছিলেন, আমাদের সেক্রেটারি হয়েছিলেন। তারাচাঁদ চক্রবর্তীর কথার পর যার নাম উঠে আসে তিনি হচ্ছেন কে, আমাদের দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় একজন বিখ্যাত শিষ্য ছিলেন এই ডিরোজিয়ানদের। তারপর ছিল হচ্ছে নবগোপাল মিত্র। নবগোপাল মিত্রের পর ছিলেন মানে হচ্ছে রামতনু লাহিড়ী। রামতনু লাহিড়ী, আমাদের নবগোপাল মিত্র। ঠিক আছে, তারপরে আমাদের নবগোপাল মিত্রকে নিশ্চয়ই জানো, আমরা কি নামে ডাকি নবগোপাল মিত্রকে, আমরা জানি ন্যাশনাল মিত্র, তাই তো? তার ন্যাশনাল পেপার জনপ্রিয় ছিল। তারা কৃষ্ণদাস পাল, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাধানাথ সিকদার, ঠিক আছে, কৃষ্ণদাস পাল, এরা সবাই ছিল হচ্ছে ডিরোজিওর শিষ্য। ক্লিয়ার? এদেরকে এক কথায় বলা হতো ডিরোজিয়ান। ডিরোজিয়ানদের ম্যাগাজিনের মধ্যে পার্থেনন, হেসপেরাস, কুইল এই ম্যাগাজিনগুলো খুব জনপ্রিয় হয়, যার মধ্যে হেসপেরাস এবং ইস্ট ইন্ডিয়া এই দুটো পত্রিকারই এডিটর ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। দেখো, হেসপেরাস ক্যালকাটা থেকে 1830-তে পাবলিশ হতো, এবং ঠিক তারপরে ইস্ট ইন্ডিয়া, যেটা ইভিনিং ডেইলি, এটা ক্যালকাটা থেকে পাবলিশ হতো 1831-এ আমাদের হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। মনে রাখবে ডিরোজিও কিন্তু 1831-এই মারা গেছিল, মাত্র 22 বছর বয়সে। আমাদের কি হয়েছিল, কলেরা রোগে মারা গেছিল। ক্লিয়ার? এইবার আসছে খুব জনপ্রিয় একটা ম্যাগাজিন, সংবাদ প্রভাকর, হলো ফার্স্ট ডেইলি নিউজ পেপার ইন ইন্ডিয়া। বলছে ভারতবর্ষের বুকে প্রথম ডেইলি নিউজ পেপার হয়েছিল আমাদের সংবাদ প্রভাকর, ক্যালকাটা থেকে পাবলিশ হতো 1831। এইটার ছিল হচ্ছে ঈশ্বর চন্দ্র গুপ্ত। এটা পরীক্ষায় খুব দেয়। 1831-এ পাবলিশ হওয়া ম্যাগাজিন সমাচার আমাদের সংবাদ প্রভাকর, এটা ছিল প্রথম দৈনিক পত্রিকা ইন্ডিয়ার বুকে। 1831-এ ঈশ্বর চন্দ্রগুপ্ত এর এডিটর ছিলেন। নেক্সট, এরপর চলে আসছি বম্বে টাইমস। আমরা এখনো বম্বে টাইমস ম্যাগাজিনটা দেখি, নতুন নামে টাইমস অফ ইন্ডিয়া। তাহলে বম্বে টাইমস
আগে নাম ছিল, পরবর্তীকালে এর নামটা হয়ে যায় কি দ্য টাইমস অফ ইন্ডিয়া 1861 থেকে। বম্বে থেকে পাবলিশ হয়েছিল 1831-এ। এ গ্রুপ অফ জার্নালিস্ট অফ বম্বে টাইমস, আমাদের বম্বে টাইমস এর গ্রুপ অফ জার্নালিস্ট 1838-এ এই বম্বে টাইমস ম্যাগাজিনটাকে পাবলিশ করেছিল, এবং পরবর্তীকালে এটা টাইমস অফ ইন্ডিয়া হয়ে যায়। এবং থমাস বেনেট, দেখবে এখনো পত্রিকার গায়ে লেখা থাকে বেনেট, বেনেটের নামটা কিন্তু লেখা থাকে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট, 2006 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষা এটা এসেছিল, এটা ভালো করে দেখবে। এটা বম্বে টাইমস বা টাইমস অফ ইন্ডিয়া আমাদের পিএসসি বিজনেসও দিয়েছিল। ক্লিয়ার? 2012। তত্ত্ববোধিনী পত্রিকা, এটা খুবই ইম্পর্টেন্ট। তত্ত্ববোধিনী পত্রিকা ক্যালকাটা থেকে পাবলিশ হতো 1843-তে। এর ফাউন্ডার ছিলেন দেবেন্দ্রনাথ টেগর এবং এডিটর ছিলেন অক্ষয় কুমার দত্ত। এটা মনে রাখবে, এটা এসেছিল 2018 এর বিসিএস এর মেন এই কোশ্চেনটা দিয়েছিল। ডব্লিউবিসিএস এর কম্পালসারি মেন যেটা ছিল আমাদের 100 মার্কসের, তাদের তত্ত্ববোধিনী পত্রিকার ফার্স্ট এডিটর চেয়েছিল। ক্যালকাটা থেকে এটা পাবলিশ হয়েছিল 1843-তে। এর পাবলিশার ছিলেন দেবেন্দ্রনাথ টেগর এবং ফার্স্ট এডিটর রাখা হয়েছিল কাকে? অক্ষয় কুমার দত্তকে। ক্লিয়ার? অক্ষয় কুমার দত্ত এই তত্ত্ববোধিনী পত্রিকা থেকে অনেক ভালো ভালো আমাদের কি করেছিল, প্রবন্ধ পাবলিশ করেছিলেন। ক্লিয়ার? নেক্সট, এরপর আমরা চলে আসছি রাস্ট গাপ্তার। এটা হচ্ছে গুজরাটি ল্যাঙ্গুয়েজে এই ম্যাগাজিনটা পাবলিশ হয়েছিল। রাস্ট গাপ্তার কি ল্যাঙ্গুয়েজ বললাম, এটা কোন ল্যাঙ্গুয়েজে পাবলিশ হয়েছিল কোশ্চেনটা দেয় ডব্লিউবিসিএস এর অ্যান্সার হবে গুজরাটি ল্যাঙ্গুয়েজ। খবরদার ভুল করেও এটাকে ইংরেজি করতে যেও না। ক্লিয়ার? বলে দিই, রাস্ট গাপ্তার এই শব্দটা হচ্ছে কি, একটা পার্সি ওয়ার্ড। দ্য পার্সি ওয়ার্ড রাস্ট গাপ্তার মিনস, এই পার্সি ওয়ার্ড রাস্ট গাপ্তার শব্দের অর্থ কি? রাস্ট গাপ্তার শব্দের অর্থ হচ্ছে ট্রুথ স্পিকার। কি বললাম? ট্রুথ স্পিকার, সত্য দ্রষ্টা বা সত্য বক্তা, তাই তো? ট্রুথ স্পিকার। এই রাস্ট গাপ্তার ম্যাগাজিনটা বোম্বে থেকে পাবলিশ হতো। 1851-এ এর এডিটর ছিলেন কে? দাদাভাই নওরোজি। 1851-এ এই রাস্ট গাপ্তার বোম্বে থেকে পাবলিশ হয়েছিল, যার এডিটর ছিলেন কে? কি নাম বললাম? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি। দাদাভাই নওরোজিকে আমরা কি বলি? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাই তো? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এই দাদাভাই নওরোজি আমাদের তিনটে বিখ্যাত ম্যাগাজিনের সঙ্গে জড়িত ছিলেন। একটা রাস্ট গাপ্তার, রাজ গাপ্তার ছাড়া উনি আমাদের আরেকটা ম্যাগাজিনের কো এডিটর ছিলেন, যার নাম ছিল ইন্ডিয়া। 1889 থেকে 1890, এটা লন্ডন থেকে পাবলিশ হতো, যেটা আমাদের উইলিয়াম ডিগবি পাবলিশ করতো। এডিটর ছিলেন দুজন, আমাদের কে কে? একজন ছিলেন ডব্লিউসি ব্যানার্জি, আরেকজন ছিলেন দাদাভাই নওরোজি। এছাড়াও রাজ গাপ্তার ছাড়াও আমাদের আরেকটা ম্যাগাজিন দাদাভাই নওরোজি পাবলিশ করেছিলেন 1883-তে, সেটাও বোম্বে থেকে পাবলিশ হয়েছিল। তার নাম কি ছিল? একমাত্র মনে রাখবে, দাদাভাই নওরোজির একটাই ম্যাগাজিন, সেটা হচ্ছে ইন্ডিয়ায় লন্ডন থেকে পাবলিশ হয়েছিল, আর বাদ বাকি যত ম্যাগাজিন আছে সব বোম্বে থেকে। তাহলে কি বললাম? আমাদের বিখ্যাত ম্যাগাজিনটা 1883-তে পাবলিশ হয়েছিল। কি নাম তার? ভয়েস অফ ইন্ডিয়া। ভয়েস অফ ইন্ডিয়া 1883-তে পাবলিশ হয় বোম্বে থেকে। তারও এডিটর ছিলেন কে? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির বিখ্যাত যে থিওরিটা ছিল ট্রেন অফ ওয়েলথ থিওরি, আমি আগের দিনে আলোচনা করেছিলাম ট্রেন অফ ওয়েলথ থিওরি, যেটা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ ইন ইন্ডিয়া এই বইতে উনি লিখেছিলেন। এবং উনি ছিলেন ভারতবর্ষের ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পার্সি প্রেসিডেন্ট। 1886-এ ক্যালকাটাতে প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপর 1893-তে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন লাহোর সেশনে, এবং পরবর্তীকালে 1906-এ ক্যালকাটা সেশনে উনি প্রেসিডেন্ট হন, এবং সেই সেশনেই প্রথম উনি স্বরাজ কথাটাকে উচ্চারণ করেছিলেন বা স্বরাজ কথাটা উনি বলেছিলেন। ক্লিয়ার? এবং দাদাভাই নওরোজির যে স্বরাজ, স্বরাজ ব্যাপারটা ছিল সম্পূর্ণভাবে সেলফ গভর্নমেন্ট। ক্লিয়ার? এবং দাদাভাই নওরোজি মনে রাখবে, হি কয়েন্ড দ্য নেম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেসের নামটা কিন্তু দাদাভাই নওরোজি রেখেছিল। ক্লিয়ার? দাদাভাই নওরোজি আমাদের বিখ্যাত বই বললাম প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ ইন্ডিয়া, বিখ্যাত ম্যাগাজিন বললাম। এছাড়াও তার কিছু বিখ্যাত তোমার ফাউন্ডিং তোমার ইনস্টিটিউট আছে, যেমন হচ্ছে কি আছে বম্বে অ্যাসোসিয়েশন। বম্বে অ্যাসোসিয়েশন 1852-তে করেছিলেন, এবং তারপরে করেছিলেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866-এ, এবং তারপরে আরেকটা অ্যাসোসিয়েশন উনি তৈরি করেছিলেন নূরজি, তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে রহনুমাই মাছদা সানান সভা। সেটাও 1851-এ তিনি তৈরি করেছিলেন। আমাদের কোথায়? আমাদের বম্বের বুকে। ক্লিয়ার? এই হলো দাদাভাই নওরোজির পরিচয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তার ম্যাগাজিনগুলো আমি একটু বললাম। নেক্সট, এবার চলে আসছে একটা বিখ্যাত ম্যাগাজিন হিন্দু পেট্রিয়ট। এটা খুবই পরীক্ষায় দেয়। এটা 2016-এ দিয়েছিল, ডব্লিউসিএস এর প্রিলিতে দিয়েছিল। ক্যালকাটা থেকে পাবলিশ হতো 1853-তে, যার ফাউন্ডার ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ। কি বললাম? 1853-তে পাবলিশ হতো হিন্দু পেট্রিয়ট, যার ফাউন্ডার ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ। ক্লিয়ার? এবং এইটারও ছিলেন হচ্ছে গিরিশ চন্দ্র ঘোষ। ফাউন্ডার এইটার দুটোই ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ 1853-তে। এরপরে এই ম্যাগাজিনের এইটার হন কে? হরিশচন্দ্র মুখার্জি। এবং হরিশচন্দ্র মুখার্জি যখন এইটিং করতে থাকেন এই হিন্দু পেট্রিয়টে,
তখন এর বিক্রি খুব বেড়ে যায় এবং বিক্রিটা এতটাই বেড়ে যায় যে এই ম্যাগাজিনের আমরা কি বলবো মানে আমাদের কি বলবো এই ম্যাগাজিনটা আমাদের ইন্ডিগো রিভোল্ট যখন হয়েছিল তার কি বলবো আমাদের তার মাউথ পিস ছিল ইন্ডিয়া আমাদের ইন্ডিগো রিভোল্ট বা নীল বিদ্রোহের মাউথ পিস ছিল এই ম্যাগাজিনটা এবং হরিশ্চন্দ্র মুখার্জি পুরোপুরি নীল চাষীদের সঙ্গে ছিলেন এবং নীল চাষীদের সাহায্য করতে করতেই তিনি কিন্তু মারা যান নেম দ্য জার্নালিস্ট হু ডাইড ডিউরিং দ্য টাইম অফ ইন্ডিগো রিভোল্ট উত্তর হবে হরিশ্চন্দ্র মুখার্জি অ্যান্ড ওয়াজ দ্য সাপোর্টার অফ কাদের সাপোর্টার ছিলেন তিনি মনে রাখবে এই আমাদের নীল বিদ্রোহীদের সাপোর্টার ছিলেন ঠিক আছে তাহলে হিন্দু পেট্রিয়ট অ্যাসোসিয়েটেড উইথ আমাদের কি হবে আমাদের ইন্ডিগো রিভোল্ট তাহলে এই যে আমাদের হিন্দু পেট্রিয়ট পত্রিকাটা আমাদের কার সঙ্গে নীল বিদ্রোহের সঙ্গে জড়িত ভালো করে মনে রাখবে ক্যালকাটা থেকে 1853 হরিশ্চন্দ্র মুখার্জি এর হচ্ছে বিখ্যাত এডিটর আর ফাউন্ডার এডিটর বলতে গেলে গিরিশচন্দ্র ঘোষ নেক্সট এবার যাচ্ছি সোমপ্রকাশ সোমপ্রকাশ ম্যাগাজিনটা আমি একটু ভালো করে বলতে চাই এটাকে বলছে ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার টু ডিভোটি ইটসেলফ পলিটিক্স প্রথম পত্রিকা সোমপ্রকাশ যে পত্রিকাটা সম্পূর্ণভাবে কি করেছিল আমাদের ইন্ডিয়ান পলিটিক্সটাকে ডিভোটি ইটসেলফ পলিটিক্স ভারতের রাজনীতিটাকে বাংলা ভাষায় ভারতের রাজনীতির কথা প্রথম যে পত্রিকা আনে সেটা হচ্ছে সোমপ্রকাশ ক্লিয়ার বাংলা ভাষায় প্রথম নিউজ পেপার যেখানে রাজনীতির কথা লেখা হয় সেটা হচ্ছে সোমপ্রকাশ এটা কলকাতা থেকে 1858 সালে পাবলিশ হয়েছিল এর ফাউন্ডার ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ফাউন্ডার এইটার দুটোই ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং পরবর্তীকালে বিখ্যাত এইটার কে হন বিদ্যাসাগর কি বললাম দ্বারকানাথ বিদ্যাভূষণ এর ফাউন্ডার এইটার ছিলেন এবং পরবর্তীকালে এই পত্রিকার তোমার বিখ্যাত এইটার কে হন বিদ্যাসাগর কোশ্চেনটা খুব ভালো করে দেখবে 2007 এর আমাদের আইএসএ কোশ্চেনটা দিয়েছিল তখন ছেলেমেয়েরা পড়ে গেছিল ভালো করে দ্বারকানাথ বিদ্যাভূষণ কিন্তু তারা দেখে গেল না বিদ্যাসাগর এই ম্যাগাজিনের পরবর্তীকালে এইটার হয়েছে ম্যাচ করতে দিয়েছিল সে ম্যাচে বিদ্যাসাগর ছিল অনেক ছেলে মেয়ে ছেড়ে এসছে পরে যখন ওদের জ্ঞান হয় তারপর দেখা যায় কোশ্চেনটা এতটাই পপুলার হয় বহুবার এই পত্রিকাটা এসছে হু ওয়াজ দ্য এডিটর অফ সোমপ্রকাশ ডাব্লিউবিসিএস এর পিলি 2016 এসছে এটা 2017 এর বিসিএস এর মেনেও দিয়েছে কোশ্চেনটা পিএসসি মিসেলিয়াস আমাদের পিএসসি মিসেলিয়াস ছাড়া আমাদের রেলের গ্রুপ ডিতে কোশ্চেনটা দিয়েছে এবং আমাদের ফুড কর্পোরেশনে দিয়েছে এবং মাল্টিটাস্কিং এর কোশ্চেনটা দিয়েছিল সোমপ্রকাশ ভালো করে দেখবে একটু 1858 ক্যালকাটা থেকে পাবলিশ ফাউন্ডার এইটার দুটোই ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ আর পপুলার এইটার কে হয়েছিলেন বিদ্যাসাগর এবার আমি আসছি ইন্ডিয়ান মিরর এই পত্রিকাটা নিয়ে খুব একটা বড় রকমের ডিবেট হয় এটা কবে প্রকাশিত হয়েছিল ক্লিয়ার দেখবে উইকিপিডিয়া বলছে 1861 আর বিভিন্ন ম্যাগাজিন বা যে বইগুলো টেক্সট বইগুলো সেগুলো 1862 বলে তাই আমি এখানে বলে রাখলাম 1861 দিলে 62 দেবে না 62 দিলে 61 দেবে যে কোনো একটা ইয়ার দেবে ইন্ডিয়ান মিরর ক্যালকাটা আমি 61/62 বললাম এটার এইটার ছিলেন দেবেন্দ্রনাথ টেগর ফাউন্ডার এবং এইটার দুটোই ছিলেন দেবেন্দ্রনাথ টেগর এবং পরবর্তীকালে এর বিখ্যাত এইটার হন কে কেশবচন্দ্র সেন কি বললাম ইন্ডিয়ান মিরর পত্রিকাটা ক্যালকাটা থেকে পাবলিশ হয় 1861 অথবা 1862 আমি বলে দিলাম এই দুটো যে কোনো একটা সাল দেবে এটার ফাউন্ডার এইটার ছিলেন দেবেন্দ্রনাথ টেগর এবং পরবর্তীকালে বিখ্যাত ফেমাস এইটার কে হন কেশবচন্দ্র সেন মনে থাকবে এই ম্যাগাজিনটা কিন্তু একটা সময় কি বলবো আমাদের ব্রাহ্ম আন্দোলনের বা ব্রাহ্ম সমাজের একটা মাউথ পিস ছিল ক্লিয়ার এরপর আমি চলে আসছি টাইমস অফ ইন্ডিয়া বম্বে যে নামটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম বম্বে থেকে এটা পাবলিশ হয়েছিল 1861 যেটা আগের নাম ছিল কি বম্বে টাইমস 1838 পাবলিশ হয়েছিল 61 এটার নাম হয়ে গেল কি টাইমস অফ ইন্ডিয়া যার এইটার হলেন থমাস বেনেট ভালো করে রাখবে বেনেট অ্যান্ড কোল্ড এর মধ্যে লেখা থাকে টাইমস অফ ইন্ডিয়ার আগে মাথায় লেখা থাকে একটু ভালো করে দেখে নেবে দ্য টাইমস অফ ইন্ডিয়া 1861 থমাস বেনেট বম্বে থেকে পাবলিশ হওয়া ম্যাগাজিন এরপর আমি চলে যাই ইন্দু প্রকাশ এটা বম্বে থেকে পাবলিশ হয়েছিল 1861 ইন্দু প্রকাশ বম্বে থেকে পাবলিশ হয়েছিল 1861 যার ফাউন্ডার এইটার দুজনই ছিলেন কে গোপাল হরি দেশমুখ ইন্দু প্রকাশ বম্বে থেকে পাবলিশ হয়েছিল 1861 যার ফাউন্ডার এইটার দুটোই ছিলেন কে আমাদের গোপাল হরি দেশমুখ খুব খুব ইম্পর্টেন্ট ম্যাগাজিন এটা ভালো করে দেখে নেবে ইন্দু প্রকাশ পরীক্ষায় দেয় নেক্সট আমি লাস্ট তারপরে পেজ শো করছি এবার আমি আসছি বেঙ্গলি ক্যালকাটা থেকে পাবলিশ হয়েছিল 1862 1862 সালে বেঙ্গলি পত্রিকাটা পাবলিশ হয়েছিল ক্যালকাটা থেকে এর ফাউন্ডার ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ফাউন্ডার এইটার দুটোই ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং বলে দিই এখানে ফাউন্ডার গিরিশচন্দ্র ঘোষ হয়ে ফার্স্ট এইটার হয়েছিলেন বেচারাম চ্যাটার্জি
ফার্স্ট এডিটর হচ্ছিলেন বেচারাম চ্যাটার্জি এবং ফেমাস এডিটর হন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং বলে দিই এখানে একটা কথা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই পত্রিকার সম্পাদনার ভার নেয় 1879, 1879 সালে এই পত্রিকার ভার নেন কে? আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পত্রিকাটা কলকাতা থেকে পাবলিশ হয়েছিল 1862 সালে। তাহলে 1862 সালে এর ফাউন্ডার ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং ফার্স্ট এডিটিং এর দায়িত্ব যাকে দেওয়া হয় তার নাম বেচারাম চ্যাটার্জি। তারপর থেকে এই পত্রিকাটার পুরোপুরি এডিটিং করেন কে? গিরিশচন্দ্র ঘোষ। এবং তারপরে 1879 মানে 17 বছর বাদে আমাদের কি হয়, এই পত্রিকার দায়িত্ব নেন হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি দায়িত্ব নিয়েই আমাদের কি করেন, এই পত্রিকাটার বিক্রি বাড়িয়ে দেন। পপুলার এডিটর ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং এই পত্রিকাতে 1882-তে মানে পত্রিকাটা চালু হয়েছিল তার 20 বছর বাদে উনি তার এই বেঙ্গলি ম্যাগাজিনে প্রথম ন্যাশনাল কংগ্রেস নামটাকে ব্যবহার করেন। কি নাম বললাম? ন্যাশনাল কংগ্রেস নামটাকে প্রথম ব্যবহার করেন। বেশ, এরপরে চলে আসি একটা বিখ্যাত পত্রিকা যার নাম বামাবোধিনী পত্রিকা। এটা মহিলাদের জন্য লেখা হয়েছিল বামাবোধিনী পত্রিকা। 1864-এ ক্যালকাটা থেকে পাবলিশড হয়েছিল, যার এডিটর ছিল হচ্ছে কেশব চন্দ্র সেন। ক্লিয়ার? এটা মেয়েদের পত্রিকা ছিল, ক্যালকাটা থেকে পাবলিশড হয়েছিল 1864-এ, যার এডিটর ছিল কেশব চন্দ্র সেন। এবারে চলে আসছে অমৃতবাজার পত্রিকা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা বহুবার বহু পরীক্ষা এসছে। এটা ফার্স্ট ইন বেঙ্গলি, দেন ফ্রম 1878 থেকে এটা ইংলিশে হয়ে যায়। ফার্স্ট এটা বেঙ্গলিতে বেরিয়েছিল, পরবর্তীকালে 1878 সালে ইংলিশে হয়। তার কারণ 1878-এ কি হয়েছিল, আমাদের সেই বিখ্যাত আইনটা পাস হয়েছিল। কি আইন বলতে পারো? সেই আইনটার নাম কি? যে আইনটাকে বলা হতো গ্যাগিং অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে আমরা বলতাম গ্যাগিং অ্যাক্ট, মানে শ্বাসরোধকারী আইন। ক্যালকাটা 1868 সালে এটা প্রথম পাবলিশ হয়েছিল। এটা বাংলা ভাষায়, পরবর্তীকালে এটা ইংরেজি ভাষায় পাবলিশ হয়ে থাকে 1878 থেকে 10 বছর বাদে। এর ফাউন্ডার এটা ছিলেন শিশির কুমার ঘোষ এবং সঙ্গে ছিলেন মতিলাল ঘোষ। পত্রিকাটার ম্যাক্সিমাম সম্পাদনা করেছেন শিশির কুমার ঘোষ এবং কিছুটা সময় মতিলাল ঘোষ, মনে থাকবে। এবার আসছে সুলভ সমাচার, ক্যালকাটা 1870। এই সুলভ সমাচার ম্যাগাজিনটা এডিটিং করতেন কে? ব্রাহ্ম সমাজের তরফ থেকে কেশব চন্দ্র সেন। খুব ইম্পর্টেন্ট, সুলভ সমাচার পরীক্ষা দেয় কেশব চন্দ্র সেন। আর এটা বহুবার বহু পরীক্ষা এসছে অন্তর্বাজার পত্রিকা, না হলে ডাব্লিউসিসি 5 থেকে 6 বার এসছে। তাহজিব উল আখলাক, তাহজিব উল আখলাক আলিগড় থেকে পাবলিশ হতো 1870-তে, সৈয়দ আহমেদ খান। তাহজিব উল আখলাক আলিগড় থেকে পাবলিশ হতো ফার্সি ভাষায় 1870, স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট এবার চলে আসছি আমরা, তারপরে দেখো লেখা আছে দীনবন্ধু। এটা মারাঠি একটা উইকলি, মহারাষ্ট্র থেকে পাবলিশ হতো 1870-তে, যার ফাউন্ডার ছিলেন জ্যোতিবা ফুলে এবং ফার্স্ট এডিটর ছিলেন এম লোখান্ডে, নারায়ণ মেঘাজি লোখান্ডে। এই নারায়ণ মেঘাজি লোখান্ডে সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নেবো। নারায়ণ মেঘাজি লোখান্ডেকে আমরা কি নামে চিনি? ফাদার অফ ফাদার অফ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট অফ ইন্ডিয়া। নারায়ণ মেঘাজি লোখান্ডেকে আমরা কি বলি? ফাদার অফ ট্রেড ইউনিয়ন মুভমেন্ট অফ ইন্ডিয়া। উনি কি করেছিলেন? আমাদের বম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। মনে থাকবে কি নাম বললাম? বম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন উনি তৈরি করেছিলেন। উনি ছিলেন এই দীনবন্ধু পত্রিকার ফার্স্ট এডিটর। ক্লিয়ার? এবার চলে আসি আরেকটা বিখ্যাত ম্যাগাজিন বঙ্গদর্শন। অ্যাকচুয়ালি যদি আমরা বঙ্গদর্শন পত্রিকা অফিসে যাই, দেখবে ফাউন্ডেশন ডেট দেওয়া আছে 1872। এটাই হচ্ছে এক্সাক্ট অ্যান্সার, 1872। কিন্তু বহুবার বহু পত্রিকা যখন কোশ্চেনটা দিয়েছে তখন 72 দেয়নি, 73 দিয়েছে। তাই 72/73 বা 72 থেকে 73 আমি করেছি। এক্সাক্ট অ্যান্সার হবে 1872। যদি 72 73 দুটোই থাকে তাহলে উত্তর কি হবে? আমাদের 72 হবে। যখন 72 অপশনে থাকবে না তখনই কেবলমাত্র 73 নেব। ক্যালকাটা থেকে পাবলিশ হতো। এর এডিটর ছিলেন কে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। কি নাম বললাম? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ক্লিয়ার? আচ্ছা, এই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির বঙ্গদর্শন ম্যাগাজিনটা খুবই জনপ্রিয় হয়েছিল, একটা পপুলার ম্যাগাজিন, এটা মনে রাখবে। এবং এই পত্রিকায় অনেক রকমের প্রবন্ধ লেখা হয়েছিল। এবার আসছি পপুলার আরেকটা ম্যাগাজিন দ্য স্টেটসম্যান। দ্য স্টেটসম্যানের কথা সবারই জানা আছে। ক্যালকাটা থেকে এটা পাবলিশ হতো 1875-এ। এর এডিটর ছিলেন রবার্ট নাইট। মনে রাখবে, স্টেটসম্যান ম্যাগাজিন ক্যালকাটা থেকে পাবলিশ হতো 1875-এ, যার এডিটর ছিলেন কে? রবার্ট নাইট। রবার্ট নাইটের এই ম্যাগাজিনটা ভীষণভাবে জনপ্রিয় হয় এবং এই ম্যাগাজিনটা পরবর্তীকালে কি বলবো, আজও খুব পপুলার ম্যাগাজিন হিসেবে এই স্টেটসম্যান চলে। ক্লিয়ার? তো মনে রাখবে রবার্ট নাইটকে কিন্তু আমাদের বিপ্লবীরা মারবার চেষ্টা করেছিল। ক্লিয়ার? বেশ, এরপর চলে আসছে দি হিন্দু। এটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট পত্রিকা। এই হিন্দু পত্রিকাটা 2014 সালে এসেছিল। আবার হিন্দু পত্রিকাটা 2016 সালেও পিলিতে এসেছিল, 14 মে নেই 16 পিলিতে। দি হিন্দু ম্যাড্রাস থেকে পাবলিশ হতো 1878-এ। জিএস আয়ার
আর বীর রাঘবাচার্য। দুজনে এডিটর ছিলেন জিএস আয়ার আর বীর রাঘবাচারিয়া। এরা পাবলিশারও ছিল, এরা এডিটরও ছিল। কিন্তু পরবর্তীকালে এই পত্রিকার বিখ্যাত এডিটর কে হয়ে যান? কস্তুরঙ্গ আয়াঙ্গার। WBCS 2014 সালে যখন কোশ্চেনটা দিয়েছিল, খুব ভালো করে দেখবে যে ওই কোশ্চেনটার সময় এইটার নাম না নাইদার জিএস আয়ার নর বীর রাঘবাচারিয়া, দুটো নামের কোনো নামই দেয়নি, মানে আয়ারও দেয়নি, রাঘবাচারিয়া দেয়নি। সেখানে অপশনে ছিল হচ্ছে কস্তুরঙ্গ আয়াঙ্গার। কস্তুরঙ্গ আয়াঙ্গার মনে রাখবে এই পত্রিকার বিখ্যাত সম্পাদক। তখন আমরা কি করেছিলাম, এই পত্রিকাটা কস্তুরঙ্গ আয়াঙ্গার করেছিলাম। পত্রিকাটা হিন্দু, যেটা এখনো চলে, খুব পপুলার পত্রিকা। এটা ম্যাক্সিমাম টাইমে দিয়েছিল কোন ইয়ারে পাস হয়েছিল, ম্যাচিং করতে দিলে কোন ইয়ারে পাস হয়েছিল বললে 1878 হলো। বেশ, এটা আমরা ভালো করে পড়বো, বহুবার আসা ম্যাগাজিনের মধ্যে একটা অন্যতম। তাহলে দি স্টেটসম্যান 1875 এবং দি হিন্দু 1878, 3 বছরের ব্যবধানে বিখ্যাত একটা পত্রিকা। এবং তার আগে দেখো বঙ্গদর্শন, বঙ্গদর্শনের সঙ্গে যদি আমরা স্টেটসম্যানের তফাৎ ধরি তাহলে 3 বছর, আবার বঙ্গদর্শনের সঙ্গে যদি হিন্দুর তফাৎ ধরি তাহলে 6 বছর। এই তিনটে ম্যাগাজিনই কিন্তু খুব পপুলার ম্যাগাজিন এবং বহুবারই কিন্তু পরীক্ষায় এসছে। নেক্সট, এবার আমরা চলে আসছি ট্রিবিউন। ট্রিবিউন ম্যাগাজিনটা লাহোর থেকে পাবলিশ হতো, এটাও পরীক্ষায় খুব দেয় ট্রিবিউনটা। যারা সিজিএল এর পরীক্ষা দেয়, সিজিএল এর পরীক্ষাতে এটা খুব দেয়। সিএইচএসএল যারা দেয় তাদেরও আসে, রেলের পরীক্ষায় খুব দেয়। এই ম্যাগাজিনটা লাহোর থেকে পাবলিশ হতো 1879। ঠিক আছে? হ্যাঁ, এটার এইটার ছিলেন দয়াল সিং মাজিতিয়া। কি নাম বললাম? দয়াল সিং মাজিতিয়া। ট্রিবিউন পত্রিকা লাহোর থেকে পাবলিশ হতো 1879-এ। এর এইটার ছিলেন কি বললাম? দয়াল সিং মাজিতিয়া, MAJEETIA, মনে থাকবে। দয়াল সিং মাজিতিয়া এই পত্রিকার সম্পাদক ছিল। ট্রিবিউন, তাহলে ট্রিবিউন পত্রিকা কোন জায়গা থেকে পাবলিশ হতো? প্লেস চাইলে হবে লাহোর, ইয়ার বললে 1879 এবং এইটার বললে দয়াল সিং মাজিতিয়া। তাহলে আজকে আমরা কি করলাম, পুরোপুরি আমরা শুরু করলাম 1780 থেকে হিকিস বেঙ্গল গেজেট এবং এন্ড করলাম হলো কোথায়, আমরা এই ট্রিবিউন পত্রিকা দিয়ে আমরা শেষ করলাম। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট দিন 1879 এর পর থেকে আমরা শুরু করবো। ক্লিয়ার? তাহলে আমরা ফিরে যাচ্ছি